প্রথমেই আজকে এই ঠান্ডায় উপেক্ষা করে পরবর্তী প্রজন্মের কথা ভেবে যে সমস্ত আদিবাসী ভাই বোন দাদা দিদি বা বড়রা উপস্থিত হয়েছেন তাদেরকে প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চ অযোধ্যা ব্যুরোর পক্ষ থেকে অনেক অনেক জোহার জানাচ্ছি। এরপরে জানাবো আমাদের বন প্রকৃতির মধ্যে থাকা বিভিন্ন জাতি আমাদের সমস্ত দেবতাদেরকে আমি প্রণাম জানাচ্ছি, ভক্তিযোগ্য প্রণাম জানাচ্ছি। সেই সমস্ত মহামানবদের যাদের আমাদের র্যালিটা চলার সময় তাদের আমি জয়গান বলছিলাম, সেই সমস্ত মহামানবদের যারা আদিবাসীদের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। নাম বললে শেষ করা যাবে না, তাই নাম বলে কাউকে আমি আলাদা করছি না। প্রতিটি আদিবাসী জগতের সেই মহামানবদের আমি প্রণাম জানাচ্ছি। আজকে যে উদ্দেশ্য নিয়ে কল্যাণ সমিতির আহ্বানে সমস্ত আদিবাসী গণসংগঠন আমরা ডিএম এর দুয়ারে উপস্থিত হয়েছি, কেন একদম যদি ছোট করে বলতে হয়, শব্দটা খুব বড় নয়, ফেক এসটি জিনিসটা কি এটা যদি এর ভেতরে ঢোকা যায় বা এর গুরুত্ব যদি নিরূপণ করার ভাবা যায় তাহলে কিন্তু এটা খুবই ভয়ঙ্কর। এই ফেক এসটি নামক যে বীজ, এটা কবে রোপণ হয়েছে, কিভাবে রোপণ হয়েছে, সেটা কিন্তু গবেষণার বিষয়। আমি একটা ঘটনা উল্লেখ করি। 1996 সালে একটা ইন্টারভিউ টেবিলে প্রথম আমি ফেক এসটির সাথে সাক্ষাৎ হয়েছিল। আমি সেদিন কিন্তু বুঝতে পারিনি, তার কারণ বোঝার মতো আমার ক্ষমতা ছিল না। উনি নাম এখনো আমার জলজল করে মনে পড়ে, নামটা ছিল বিশ্বনাথ কর্মকার। 1996 সালে, এখন নয়, তখন থেকেই কিন্তু এই ফেক এসটির বীজ রোপণ হয়ে গেছে। হঠাৎ করে সেদিন সেই ইন্টারভিউ টেবিলে ডিআই সাহেব জিজ্ঞেস করেছিলেন, তুমি কি বাংলাদেশ থেকে এসছো? উনি স্বীকার করতে বাধ্য হয়েছিলেন যে হ্যাঁ। অর্থাৎ এই যে ফেক এসটি নিয়ে আজকে আদিবাসী কল্যাণ সমিতি সামনের থেকে নেতৃত্ব দিচ্ছে, ফোরাম এবং সমস্ত আদিবাসী গণসংগঠন এর সহযোগিতায় পথে নেমেছে। এই লড়াই আরো জোরালো দরকার, আরো ভয়ঙ্কর দরকার, আরো তীব্রতর করা দরকার। তাছাড়া পরবর্তী প্রজন্ম এমন গুরুতর ভয়ঙ্কর অবস্থায় যাবে যা এখন হয়তো বুঝতে পারছি না। যেদিন আমাদের ছেলে মেয়েগুলো এই ফেক এসটিদের ধাক্কায় ফিরে আসছে বা ফিরে আসবে, সেদিন প্রতিটা বাড়িতেই বুঝবো যে ফেক এসটি জিনিসটা কি। এখন যদি দেখা হয় পশ্চিমবঙ্গে যতটুকু নিয়োগ হচ্ছে, সেই নিয়োগের মাঝে যে সমস্ত প্যানেল লিস্ট গুলো বের হয়, সেই প্যানেল লিস্টের মধ্যে অরিজিনাল এসটিদের দেখা নাই। যা আছে পুরোটাই ফেক, পুরোটাই জাল, পুরোটাই নকল। তাদের তালিকায় কাদের থাকে? মাহাতোদের থাকে, মন্ডলরা থাকে, শর্মা থাকে, খাতুন থাকে, সেনগুপ্ত থাকে, রায় থাকে, যাদব থাকে, কর্মকার থাকে। এরা নাকি এসটি। কি করে এসটি হলো? এই এসটি হওয়ার পিছনে যদি বলতে হয় যে চারা গাছ তৎকালীন বাম গভর্নমেন্টের সময় রোপণ করা হয়েছিল, এই ফেক এসটির চারা গাছ বর্তমান সরকারের আমলে মহিরুতে রূপান্তর হয়েছে। তার কারণটাই হচ্ছে বর্তমান সরকারের ঢিলেঢালা অবস্থা, এবং এই সরকার পরোক্ষভাবে এই ফেক এসটিদেরকে সাপোর্ট করে যাচ্ছে তার ভোট ব্যাংকের জন্য, যার জন্য ফেক এসটি নামক মুড়ি মুড়কির মতো অন্যান্য আদিবাসী মানুষ আজকে আমাদের এসটি তালিকায় অন্তর্ভুক্ত হয়ে গেছে। এদের নিরুপায়, এদের আটকানোর উপায় কি? এদের আটকানোর উপায় শুধু কে কোর্ট। কজনকে কোর্টে পাওয়া যায়? যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় পাস করছে তাদেরকে কোর্টে পাওয়া যায়।
কিন্তু যারা এই ফেক এসটি সার্টিফিকেট নিয়ে লক্ষ্মী ভান্ডারের পয়সাটা সরকারের প্রতারণা করে তাদেরকে তো ভোটে পাওয়া যাবে না। এই সরকারকে শুধু প্রতারণা করেছে তা নয়, ভারতীয় সংবিধানকে প্রতারণা করেছে। তার কারণ ভারতীয় সংবিধান মুষ্টিমেয় কতকগুলো জাতিকে এই তালিকার মধ্যে রেখেছে। এই যাদব, খাতুন, শর্মা, রায়, মন্ডল এরা কিন্তু আদিবাসী তালিকায় নয়। যে সমস্ত আধিকারিক এই সমস্ত জাতিগোষ্ঠীগুলোকে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করেছেন বা সার্টিফিকেটটা দিয়েছেন, সেই সমস্ত আধিকারিকদের আমার ব্যক্তিগত মতে বলে তাদের শিক্ষাগত যোগ্যতায় সন্দেহ আছে। কারণ একটা এসডিও মহাশয়, উনি কি জানেন না সেনগুপ্তরা এসটি নয়? উনি কি জানেন না মন্ডলরা এসটি নয়? উনি কি জানেন না যাদবরা এসটি নয়? উনি কি জানেন না রায়রা এসটি নয়? উনি কি জানেন না খাতুনরা এসটি নয়? এটা যদি না জেনে এসডিওর চেয়ারে বসে থাকেন তাহলে তো বলতে হয় এসডিওর চেয়ারে বসার যোগ্য সেই আধিকারিকের নাই। তাই ডিএম মহাশয়ের কাছে আমি আপিল করব, আমি অনুরোধ করব, যে হাইকোর্টের রায় জাস্টিস গাঙ্গুলি যে ভর্ৎসনাটা করেছেন, যদি এইভাবে মুড়ি মুড়কির মতো ফেক সার্টিফিকেট পাওয়া যায় তাহলে এই ফেক সার্টিফিকেটের বিরুদ্ধে সিবিআই তদন্ত করতে বাধ্য থাকবো। আমি মহামান্য জাস্টিসের এই কথাটাকে মান্যতা দিচ্ছি এবং ফোরামকে মান্যতা দেবো। ফোরামকে অনুরোধ করবো যে হ্যাঁ, সত্যি এত বিপুল আরে ফেক সার্টিফিকেট হয়েছে, আমাদের এই দাবির সাথে জয়েন করা হোক যে মহামান্য জাস্টিস যে কথাটা তুলেছেন, ফেক সার্টিফিকেটের জন্য সিবিআই তদন্তের দাবি জানানো হোক। এই ফেক সার্টিফিকেট এর সাথে সাথে আমাদের অনেক কিছু জিনিসকে দীর্ঘদিন ধরে আড়াল করে রেখেছে। সেই সময় আমরা অন্যান্য বারে যখন আসি, আজকে সিঙ্গেল ডিমান্ড নিয়ে এলেও অন্যান্য বার আমাদের দাবিপত্রগুলো অনেক বেশি থাকে। সেই দাবিপত্রগুলো কিছুদিন আমাদের একটা 20 তারিখ আমাদের আদিবাসী এমপি এমএলএদের দরজায় আমরা গিয়েছিলাম। দরজায় নাকি সরকার যায় বিভিন্ন চেহারায়, মাসে মাসে, কখনো 3 মাস পর, কখনো 6 মাস পর আমাদের দরজায় সরকার যায়। আমাদের দরজায় যে সরকারে যায়, তাহলে আমরা কেন আজকে সরকারের দরজায়? একটা জেলার প্রধান ডিএম, আমরা তো ডিএম এর দরজায় এসেছি, অর্থাৎ সোজা কথায় সরকারের দরজায় এসেছি। কেন এসেছি? শুধু এই ফেক সার্টিফিকেটের জন্য? আমাদের দাবি তো অনেক আছে। এখনো পর্যন্ত 20 তারিখে যে দাবিগুলো নিয়ে যেটা বলছিলাম, আদিবাসী এমপি এমএলএদের কাছে গিয়েছিলাম, তার মধ্যে অনেক এমপি বা এমএলএ তাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ করার সময় হয়নি, ওনারা আমাদের সঙ্গে দেখা করেননি, আমাদের দাবির কথা ওনারা শোনেননি, আমাদের সুখ দুঃখের কথা ওদের শোনার সময় ছিল না। কিন্তু ওনারা কে ভুলে গেছেন যে সংবিধানকে সংরক্ষিত রেখেছে সেই জায়গাটা, যে জায়গা থেকে প্রতিনিধিত্ব হয়ে বিধানসভায় কিংবা লোকসভায় গেছেন, সেই বিধানসভা কিংবা লোকসভাতে যাওয়ার উদ্দেশ্যটাই সংবিধানের মধ্যে যা আছে, সেই এলাকার মানুষের, তার জাতিগোষ্ঠীর মানুষের কথাটা বিধানসভায় কিংবা লোকসভায় বলবেন। আমার তো সন্দেহ হয় যতগুলো এমপি এমএলএ আছে কেউ কিছু বলে না, মুখে সেলোটেপ নিয়ে পিছনে নরম চেয়ারে ঘুমায়। কিন্তু আমাদের কথাটা বলার ওদের সময়টা নাই, আমাদের কথাটা শোনার ওদের সময়টা নাই। আর প্রতিটি আদিবাসী গণসংগঠনের পথপ্রদক সদস্যদেরকে অনুরোধ রাখবো, আপনারা ভাববেন যাদেরকে আমরা পাঠিয়েছি তারা বেশিরভাগই বাজ পড়ে ফুটো তাল গাছ যেমন ফুটো হয়ে যায়, সেই নেড়া তাল গাছগুলোকে বিধানসভায় আর লোকসভায় পাঠিয়েছি। ইভেন সরকারের পক্ষের হোক কিংবা বিরোধী পক্ষের হোক, কেউ কোনো কথা বলে না,
কোথায় আছে লঙ্কায় গেলে রাবণ হয়, সেই রকম অবস্থা হয়েছে আমাদের এমপি এমএলএদের। কিভাবে ব্যবস্থা নেওয়া যায় আপনারা ভাববেন, আমি কথাটা আপনাদের ভাববার জন্য অনুরোধ রাখলাম। এখনো পর্যন্ত যে সমস্ত প্রতিনিধিরা দেখা করেছিলেন, যে সমস্ত দাবিপত্র তাদের হাতে তুলে দিয়েছিলাম, তার রিয়েকশনটা আমাদেরকে জানায়নি। ওরা আদৌ সেই দাবিপত্র সরকারকে দিয়েছে কি না আমরা আজও জানি না। কারণ ওনারা বলেছিলেন যে আপনাদেরকে ডেকে আমরা জানাবো আমি এর রিয়েকশনটা কি, বাইরের প্রতিক্রিয়াটা কি, কিন্তু এখনো সেই সময়টা হয়তো হয়নি। আজকে 1 মাস 4 দিন হয়ে গেল ওনাদের সাথে দেখা করার পরে। তাই সমস্ত সংগঠনকে বলবো, আমাদের যে সমস্ত দাবিগুলো আছে শুধু ভেগিস্ট্রি নয়, আমাদের দেখুন প্রতিটা পাড়ায়, আমাদের অঞ্চলে বা আমাদের ব্লকে যে পরিমাণে স্কুলে হোস্টেল ছিল সেই হোস্টেলগুলো বন্ধ হয়ে গেছে। ছেলেদের হোস্টেল, মেয়েদের হোস্টেল বন্ধ। আমাদের ছেলেগুলো বেশিরভাগই বাড়িতে থাকছে, বেশিরভাগ সময় ফলে বাড়িতে মোবাইলের যথেচ্ছ ব্যবহার ফলে ছেলেগুলো উচ্ছন্নে যাচ্ছে। এই মোবাইলের হাত থেকে যদি রক্ষা করতে হয় অবিলম্বে হস্টেলগুলোকে খুলতেই হবে। এই দাবিটা জোরালো হোক। এই দাবিটাকে আরো চরমভাবে, এই দাবিটাকে সামনে আনার জন্য আমি বিভিন্ন আদিবাসী যে স্টুডেন্ট ইউনিয়নগুলো আছে তাদের কাছে অনুরোধ রাখবো। এরপরে আমি জল জঙ্গল জমিনের কথা, সেটা আমাদের ভালোই জানি। তার কারণ আমাদের পুরুলিয়ার মধ্যে থাকা অযোধ্যা পাহাড়, যে অযোধ্যা পাহাড়কে বাঁচানোর একটাই মাত্র মাধ্যম ছিল 2006 বনাধিকার আইন। সেই 2006 বনাধিকার আইনটাকে খর্ব করে গত 1 ডিসেম্বর 2023 সালে বন সংরক্ষণ সংশোধনী আইন বলে একটা নতুন আইন লাগু হয়ে গেছে। অর্থাৎ সরকার তার প্রয়োজনে যে কোনো বনাঞ্চলকে যে কোনো সময় দখল করে নিতে পারে এবং তার মতো ব্যবহার করতে পারে।